আসসালামু আলাইকুম। আমরা আজকে লেকচারটা একটু শুরু করব, যেহেতু অনলাইন ক্লাস আর রেকর্ডিং এটা। তো আজকের টপিক হচ্ছে তোমাদের অ্যাসিড বেস। তো অ্যাসিড বেসটা অ্যাকচুয়ালি আমার তোমাদের উম, কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে হচ্ছে অ্যাসিড বেসটা আছে। যেমন ফার্স্ট পেপারের তোমার চ্যাপ্টার 4-এ আছে, সেটা হচ্ছে তোমার ডিসোসিয়েশন, যেটা বিয়োজন নিয়ে। তারপর আছে বাফার সলিউশন। তারপর হচ্ছে অ্যাসিড বেস আছে হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, অ্যাসিড ক্ষারের মতবাদ, কোনগুলো অ্যাসিড হবে কোনগুলা ক্ষার হবে। তারপর তোমাদের আছে অ্যাসিড ক্ষার হচ্ছে চ্যাপ্টার 3-তে। ঠিক আছে, সেখানে হচ্ছে স্টয়কিওমেট্রি মানে অ্যাসিড ক্ষারের টাইট্রেশন, এগুলো আছে। তো আমরা অ্যাকচুয়ালি যত শর্টে দেখা যায় সবগুলো অ্যাকচুয়ালি দেখবো। আহ, তো শুরু করি কথা না বাড়িয়ে। তো অ্যাসিড ক্ষার, প্রথম অ্যাসিড বেসটা দেখি। তো প্রথমে হচ্ছে অ্যাসিড বেস হবে কিনা সেটার কিছু মতবাদ আছে, যেটা চ্যাপ্টার 1-এ আছে, সেকেন্ড পেপার। এসব একটু মনে রাখো যে কোনটা কোন চ্যাপ্টারের। ঠিক আছে, আমি তাও লিখে দিই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1। ওকে, তো এটার পার্টটা আমরা অ্যাকচুয়ালি এখন দেখব। তো এখানে পার্টটা হচ্ছে তোমাদের বিভিন্ন মতবাদ। তো প্রথমে যে মতবাদটা আছে সেটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। Okay, তো আরহেনিয়াস কনসেপ্টটা হচ্ছে, আরহেনিয়াস বলছে হচ্ছে এসিড হচ্ছে যেগুলা, এসিড হচ্ছে যে সকল পদার্থ হচ্ছে তোমার জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। এসিড কোনগুলা? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করবে। তো ফর এক্সাম্পল তুমি ধরতে পারো যে HCl, অ্যাকুয়াসে কি হয়, সে H+, Cl-। সে কি করলো? হাইড্রোজেন আয়ন দান করলো। তারপর তুমি ধরতে পারো সালফিউরিক অ্যাসিড, অ্যাকোয়াস, সেটা কি 2H+, SO4 2-। বুঝছো? সেটা হচ্ছে যারা H+ অ্যাকচুয়ালি দান করতে পারে কোথায়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জলীয় দ্রবণে। ওকে, আর বেজ, বেজ হচ্ছে তোমার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করবে, হাইড্রোক্সিল আয়ন দান করবে। যেমন হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকুয়াস, সেটা থেকে কি হবে? সোডিয়াম+, OH-। এখানে তারপর ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি হবে? Calcium 2++2OH-। ওকে, তো এটা হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী এসিড ক্ষারের মতবাদ। এখন কথা হচ্ছে তোমার, এটা তো তোমার জলীয় দ্রবণ, রাইট? এখন জলীয় দ্রবণ বাদে যেগুলো আছে সেগুলাকে কি আরহেনিয়াস কনসেপ্ট ব্যাখ্যা করতে পারে না। যেমন যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়া, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এগুলো তো জলীয় দ্রবণে না।
কিন্তু অ্যামোনিয়া তো আমরা জানি ক্ষারধর্মী, তারপর এটাও ক্ষারধর্মী, বাট ক্ষারধর্মী কিন্তু এটা কি ওএইচ মাইনাস দান করতেছে? না, করতেছে না তো। তাহলে এর জন্য আমাদের আরো নতুন কিছু কনসেপ্টের প্রয়োজন আছে। তো আমরা একটু দেখি নেক্সট কনসেপ্ট গুলা কি। এটা হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট। এবার আমরা যাব ওদের ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। আমাদের বইয়ে তিনটা উল্লেখ করা আছে, ব্রনস্টেড লাউরি, আরহেনিয়াস আর লুইস। এছাড়াও আরো তিন চার রকমের আছে, ওগুলো তোমাদের পড়া লাগবে না, তোমাদের বইয়ে নাই অ্যাকচুয়ালি, বাট আরো কনসেপ্ট আছে। ওকে, তো ব্রনস্টেড লাউরি বলছে এসিড হলে ওই সকল যৌগ, অ্যাসিড, যেগুলা হচ্ছে তোমার প্রোটন দান করতে পারে। মানে সে প্রোটনের মাধ্যমে বলছে যে এরা হচ্ছে প্রোটন দান করবে। ওকে, তারা হচ্ছে অ্যাসিড। ওকে, তো এখানে দেখো আর্হেনিয়াস আর ব্রনস্টেড লাউরিতে এসিডের যে সংজ্ঞা সেটা খুব একটা চেঞ্জ হয় নাই, এখানেও প্রোটন দান করছে, এখানেও প্রোটন দান করছে। কিন্তু বেইজের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে তোমার আর্হেনিয়াসে বলছে যে বেইজ হচ্ছে যেগুলা ওএইচ মাইনাস দান করতে পারে, কিন্তু ব্রনস্টেড লাউরি অনুসারে বেইজ হচ্ছে সেসব যৌগ বা পদার্থ যেগুলো হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে। ওকে, তো তো এটা তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা HCl অ্যাকুয়াস, সেটা H+Cl মাইনাস এভাবে লিখতে পারো, বা কার্বনিক অ্যাসিড সেটাকে তুমি এভাবে লিখতে পারো যদি পানি দাও। তো এটা একটু চেঞ্জ হচ্ছে না, বেসে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl বিক্রিয়া করবে, ঠিক আছে। তো বিক্রিয়া করলে উৎপন্ন কি হলো? NaCl+H2। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করো যে এখানে যে ক্ষারটা আছে, ক্ষার, আর এখানে যে অ্যাসিডটা আছে, সে অ্যাকচুয়ালি প্রোটনটা দান করে দিছে, আর সে কি প্রোটনটা গ্রহণ করছে। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া অ্যাকচুয়ালি মূল কথা হচ্ছে তোমার পানি উৎপন্ন হবে, ঠিক আছে। তো OH মাইনাসটা দেখো একটা H+ গ্রহণ করছে, অর্থাৎ প্রোটন গ্রহণ করছে, অর্থাৎ এটা একটা বেস। আর এটা যেহেতু প্রোটন দান করছে এই জন্য এটা একটা অ্যাসিড। তো এটা আরো অনেকভাবেই দেখানো যায়, যেমন NH3, যেটা আমরা আরহেনিয়াসের মাধ্যমে প্রমাণ করতে পারি নাই, সেটা আমরা এখানে দেখতেছি। আর এখানে HCl, তো উভমুখী বিক্রিয়া দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি উৎপন্ন হবে হচ্ছে তোমার এ কি করবে, এ হচ্ছে প্রোটন নিবে। তাহলে প্রোটন নিলে কি হয়ে যাবে? একটা প্রোটন যদি নেয় তাহলে সে কি কি উৎপন্ন করবে? NH4+, রাইট। আর এ কি করবে? এ তো একটা প্রোটন দিয়ে দিবে, তাহলে সে কি উৎপন্ন করবে? সে উৎপন্ন করবে হচ্ছে ক্লোরিন মাইনাস। ওকে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে তোমার বেস, এ হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? ওকে, এখন একটা কথা হচ্ছে উম, যে তো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরিতে তো তোমার যেগুলা ওএইচ আছে, ওএইচ, সেগুলো তো অলরেডি H+ গ্রহণ করতেছে। তো NaOH বা CaCO2, এসব যৌগ হচ্ছে তোমার অলরেডি ক্ষার। এটা তোমার ব্রনস্টেড লাউরি তোমার
আরহেনিয়াসকে সমর্থন করে। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরিতে কিন্তু NH3, তারপর CaO, এসব যৌগ ক্ষারে ইনক্লুড হচ্ছে। ঠিক আছে, ক্ষারের মধ্যে ইনক্লুডেড হচ্ছে। তাহলে আরহেনিয়াস থেকে ব্রনস্টেড লাউরিতে অ্যাকচুয়ালি ক্ষারের সংখ্যা বৃদ্ধি পাইছে, বেজের সংখ্যাটা বৃদ্ধি পাইছে, এসিড কনস্ট্যান্ট আছে। কারণ এসিডের তো সংজ্ঞা আমাদের চেঞ্জ হয় না, এসিডের সংজ্ঞা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট আছে। সো আরহেনিয়াসে যতগুলো অ্যাসিড ছিল, ব্রনস্টেলাউরিতে সমপরিমাণ অ্যাসিড আছে, বাট আরহেনিয়াসে যতগুলো বেস ছিল তার থেকে ব্রনস্টেলাউরিতে বেশি বেস আছে। ঠিক আছে, ওকে। এখন একটা কথা, এখন এই যৌগটা আবার একটু খেয়াল করো, এই যে এই যৌগটা। এখন আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসিডটা, অ্যাসিডটা কি হলো, একটা হাইড্রোজেন কি ছেড়ে দিছে, ঠিক না, হাইড্রোজেন প্লাস বা প্রোটন ছেড়ে দিছে, তাহলে H+ অপসারণ, একটা H+ অপসারণ করছে। ঠিক আছে, কোন অ্যাসিড একটা বা কাপল অফ, মূলত একটাই বলি, যাই হোক, তো কোন অ্যাসিড যদি একটি প্রোটন দান করে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে, একটি একটি প্রোটন, তো কোন অ্যাসিড একটি প্রোটন অপসারণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই ঋণাত্মক আয়নটাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে বা কনজুগেট বেস বলে। ওকে, কোন অ্যাসিড একটি মাত্র প্রোটন অপসারণ করে যে যেই ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে ওই অ্যাসিডের কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার বলে। ওকে, ঠিক একইভাবে একটি বেস বা ক্ষার কি একটি প্রোটন গ্রহণ করে, এটা তো অপসারণ না, এটা গ্রহণ গ্রহণ করে, যে ধনাত্মক বা ঋণাত্মক হোক বা মানে যে আয়নে পরিণত হয়, তাকে ওই বেজের অনুবন্ধী অ্যাসিড বলে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কনজুগেট অ্যাসিড। ফাইন, ঠিক আছে। তো আমরা আরো উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে ধরো তোমার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, তার সাথে কি কাজ করলো, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করলে এই পাশে একটা আয়ন, এটা একটা। তো একটা জিনিস খেয়াল করো, এ অনেক শক্তিশালী, ঠিক না, এটা তো অ্যাসিড, দুইটি অ্যাসিড, বাট এর শক্তিমাত্রা এর থেকে অনেক অনেক বেশি। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আমার অ্যাসিড রূপে কাজ করবে, আর এইটা এখানে বেস রূপে কাজ করবে। ফাইন, তো এখন এক অ্যাসিড কি করবে, ব্রনস্টেড লাউরি অনুসারে হাইড্রোজেন দান করে দিবে, সরি হাইড্রোজেন অ্যাকচুয়ালি প্রোটন দান করে দিবে। তো দেখো, এটা প্রোটন দান করে কোন আয়নে পরিণত হয়েছে, এই আয়নটাতে পরিণত হয়েছে, তাহলে এটাকে বলবা অ্যাসিডের কনজুগেট বেস। ওকে, আবার এ কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এ কি হয়ে যাবে, কনজুগেট অ্যাসিড। ওকে, এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেটা হচ্ছে এখানে তো কনজুগেট বেস আর কনজুগেট অ্যাসিড লিখলাম, তো এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে আমরা বাম দিক থেকেও কি করতে, ডান দিক থেকেও কি বিক্রিয়া শুরু করতে পারি। হ্যাঁ, অবশ্যই শুরু করতে পারি। তখন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে বেস, নাম থেকে বুঝতে পারতেছো কনজুগেট বেস, আর এটা হয়ে যাবে অ্যাসিড। ঠিক আছে, তখন আবার এই দুটো তৈরি করবে, তখন এই বেজের কনজুগেট
অ্যাসিড হবে এটা, আর এই অ্যাসিডের কনজুগেট বেস হবে এটা। আশা করি বুঝতে পারছি। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, যে এটা তো এখানে অ্যাসিড ছিল, বাট এটার যে কনজুগেটটা আছে বেস, এখানে কি সে বেস, এটার উপস্থিতিতে সে বেস। মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে উইক। ঠিক আছে, কারণ দুইটাই তো অ্যাসিড, ঠিক না? এখানে দুইটাই তো অ্যাসিড। তো অ্যাসিডের মধ্যে একটা তো স্ট্রং, একটা উইক। তো যে উইক সে হচ্ছে বেস হবে, তার মানে হচ্ছে এ হচ্ছে উইক। ওকে, এই দুইটার মধ্যে। তো তুমি খেয়াল করবা যে অ্যাসিডের কনজুগেট বেস উইক হয়, শক্তিশালী অ্যাসিডের, শক্তিশালী অ্যাসিডের, স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস কি হবে? উইক। ওকে, আবার স্ট্রং কনজুগেট অ্যাসিড বা বেস যাই হোক, সেটার কনজুগেটটা কি হয়ে যাবে? উইক। আশা করি বুঝতে পারছো। মানে বিষয়টা এরকম, যে তোমার HCl আছে, এটা কি একটা শক্তিশালী অ্যাসিড, এর যদি এটা নাও, ঠিক আছে, এটাই তো একটা প্রোটন দান করে দিছে, তাহলে এটা কি তার কনজুগেট বেস। এটা যেহেতু স্ট্রং, তার কনজুগেটটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আর তুমি এটা চিন্তা করো, CH3COOH, এটা তো একটা উইক অ্যাসিড, খুবই উইক। ভিনেগার যেটা আর কি, অ্যাসিটিক অ্যাসিডের 8 থেকে 10% দ্রবণ। আচ্ছা, যাই হোক। তো এটা যেহেতু উইক অ্যাসিড, এ কি এটা কনজুগেট, কনজুগেট বেস, তাহলে এটা কি হয়ে যাবে? অনেক স্ট্রং হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে আমার এটা গেল। কিছু কিছু দেখবা যে এমফেটরিক বলা হয়, এমফেটরিক। এমফেটরিক মানে হচ্ছে উভধর্মী। ঠিক আছে, ampheteric, ঠিক আছে। যেমন NH3 + H2 উৎপন্ন কি করবে? NH4 + OH-। আবার এখানে H2O + HCl, এটা উৎপন্ন করবে এখানে H3 + Cl। এখানে খেয়াল করলে দেখবা এটা তো অলরেডি বেস, এটা কি হয়ে যাবে? অ্যাসিড। তাহলে পানিটা এখানে কি কাজ করলো? অ্যাসিড হিসেবে। আবার এটা হচ্ছে এখানে অ্যাসিড, তাহলে পানিটা কি রূপে কাজ করবে? বেস রূপে। বুঝছো? তাহলে পানি অ্যাসিড বেস দুই রূপে কাজ করতে পারে। ফাইন। তারপর আরো অনেকগুলো আছে, ধরো যে সালফিউরিক অ্যাসিড, যেটা সালফিউরিক অ্যাসিডের মধ্যবর্তী যে একটা আয়ন, এটাও একটা অ্যামফেডোরিক। কারণ এটা কি করতে পারে? এটা H+ গ্রহণও করতে পারে। যদি গ্রহণ করে তাহলে কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আবার একটা H+ ছেড়ে দিতেও পারে, যদি ছেড়ে দেয় তখন উৎপন্ন করবে সালফেট। ঠিক আছে, এও অ্যামফেডোরিক বা উভধর্মী। ওকে, এবার আসো আমাদের ফাইনালি যেই টপিকটা, সেটা হচ্ছে লুইস। ঠিক আছে, লুইস মতবাদ। আচ্ছা, এখানে কি লিখছিল? Bronsted-Lowry theory. ওকে, তো লুইস থিওরি বলছে হচ্ছে অ্যাসিড আর বেস। তো লুইস বলছে তোমার অ্যাসিড হলো ওই সকল পদার্থ যেগুলা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, সরি ডোনেট না, অ্যাকসেপ্ট করবে। আর বেস হচ্ছে সে সকল পদার্থ বা যৌগ যেগুলো হচ্ছে তোমার ইলেকট্রন পেয়ার কি করবে? ডোনেট করবে।
ফর এক্সাম্পল, আগের উদাহরণটি আমরা নিয়ে আসি। ধরো, না আগেরটা দিব, দেওয়া যায় ওই যে NH3 আর HCl এরটা, আর নতুন একটা দিই, ঠিক আছে? যেহেতু প্রত্যেকটাতে একটু করে বাড়াই। ধরো BF3, ঠিক আছে? Okay. আর তোমার NH3, এটা তো দুইটা দিয়ে বুঝলাম এটা মুক্ত যোগ। তো আমরা তো জানি NH3 হচ্ছে তোমার, এটা কি, বেস, রাইট? কার অনুসারে? ব্রনস্টেড লাউরি অনুসারে। NH3 বা অ্যামোনিয়া কিন্তু বেস বা অ্যাসিড না, আরহেনিয়াস অনুসারে আমরা এটাকে বলতে পারি না। কিন্তু ব্রনস্টেড লাউরি অনুসারে আমরা অ্যামোনিয়াকে বেস বলতে পারি। এখন BF3 বা বোরন ট্রাইফ্লোরাইড, এটাকে আমরা কি বলবো, অ্যাসিড না বেস? এটা তো আমরা জানি না। আমরা আরহেনিয়াসের মাধ্যমে কি বলছি, অ্যাসিড হচ্ছে যেগুলা H+ দান করতে পারে। তারপর ব্রনস্টেড লাউরি অনুসারে কি বলছি, যেগুলা প্রোটন দান করতে পারে, একই কথা। তো আমার লুইস বলতেছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে সেগুলা অ্যাসিড। ওকে ফাইন, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে কিনা। তো দেখো, বোরন ফ্লোরাইড, এটার কি অষ্টক অসম্পূর্ণ, ঠিক আছে? অষ্টক অসম্পূর্ণ। তো সে কি করবে, সে হচ্ছে তোমার এখান থেকে মুক্ত জোড় ইলেকট্রনটা সন্নিবেশের মাধ্যমে অ্যাকচুয়ালি নিয়ে নেয়। তো এটা অ্যাকচুয়ালি আমার অ্যাসিড। তো ফাইনালি এটার লিকটা এরকম যে এটা কোনো ডিরেক্ট কপি নাই, জাস্ট এটা এইভাবে দেখানো হয়, ঠিক আছে? বা এটাকে যদি এইভাবে লিখো, ঠিক আছে, এটা একটা যৌগ সন্নিবেশ মাধ্যমে গঠিত। তো এখানে এটাই। তারপরে তুমি ধরো উম, আরো অনেক কিছুই আছে, জটিল যৌগ যেগুলো গঠিত হয় সেগুলোর ক্ষেত্রে এরকম হয়। ফর এক্সাম্পল, তোমার ধরো এটা হচ্ছে সিলভার আয়ন, তুমি কি করলা, দুইটা সায়ানাইড আয়নকে নিলা। তো সায়ানাইড আয়ন কি করলো, এর যেহেতু ইলেকট্রন বেশি আছে সে কি করবে, ডোনেট করবে। কাকে? একে, কারণ এর পজিটিভ আছে, এর দরকার। বাট এ একেবারে দিয়ে দিবে না, এরা সন্নিবেশ বন্ধন গঠন করবে। সো এটা থেকে তুমি এভাবে লিখতে পারো যে McAgCN, তো কি করবে, সে ডোনেট করবে, সেও ডোনেট করবে। ফাইনাল উৎপন্ন হবে কি, ফাইনাল যেটা উৎপন্ন হবে মানে এটা ইকুইভ্যালেন্ট। তো AgCN, 6, সরি 6 না 2, টোটালটার উপর মাইনাস, 2 মাইনাস মাইনাস মাইনাস, মানে এখানে একটা পজিটিভ ছিল, দুইটা নেগেটিভ, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, সো অ্যাসিড, যে জন্য দিতেছে এটা বেস। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, তোমরা হাজারি স্যারের বই দেখতে পারো, ঠিক আছে? এই যে FeCl6, FeCl3, এটা হইতে পারে অ্যাসিড, মানে ইলেকট্রন গ্রহণ করবে। তারপর আছে, আরো আছে, দেখো। আশা করি বুঝতে পারছো। তো একটা জিনিস খেয়াল করো যে লুইসের ক্ষেত্রে, লুইসের ক্ষেত্রে বেইজের সংজ্ঞা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? চেঞ্জ হয় না, মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করা মানেই হচ্ছে তোমার প্রোটন আর কি গ্রহণ করা, ঠিক আছে? আবার তো বেজের সংখ্যা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে আমার অ্যাকচুয়ালি অ্যাসিডের সংখ্যা। ওকে, তো এখানে হচ্ছে লুইস অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাইছে। আরহেনিয়াসের পরে, আরহেনিয়াসের পরে হচ্ছে তোমার ব্রনস্টেড লাউরি যখন দিছে তখন বেজের সংখ্যাটা বৃদ্ধি পাইছে, আর লুইস যখন দিছে তখন অ্যাসিডের সংখ্যাটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ের অ্যাসিডের আর বেইজের পার্থক্য, ঠিক আছে? আমাদের এটা শেষ। এবার আমরা চলে আসব আবার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, তারপর আবার যাব সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3-তে, ঠিক আছে? Bye.
অথবা এখানে চ্যাপ্টার 3টা শেষ করে নিতে পারি। এটা এই পার্টটুকু আসলে আচ্ছা 3তে আসে, 3টা আগে দেখি, তারপর আমরা ফার্স্ট পেপারে চলে যাই। তো ফার্স্ট টপিক হচ্ছে অ্যাসিডিটি, বেসিসিটি বা অম্লত্ব ক্ষারত্ব। ওকে, অম্লত্ব ক্ষারত্ব। তো ক্ষারকত্ব বা অম্লত্ব বিষয়টা খুবই সিম্পল, কাইন্ড অফ তুল্য সংখ্যা যে পড়ছি আমরা সেটার মতো। তো আমরা দেখি সেটা হচ্ছে ক্ষারকত্বর সংজ্ঞাটা যদি লিখি, বেসিসিটি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো অ্যাসিডের এক মোল দ্বারা, তোমরা এভাবে লিখবা না, তোমরা তো সে বইয়ের মতো লিখবা, আমি জাস্ট বোঝানোর জন্য লিখি। 1 মোল দ্বারা 1 অম্লীয় বা মনোপ্রোটিক অম্লীয় ক্ষারকের যত মোল প্রশমিত হয় তাকে অ্যাসিডটির অ্যাসিডটির ক্ষারকত্ব বলে। মানে ক্ষারকত্ব হয় হচ্ছে অ্যাসিডের, আর অম্লত্ব হয় হচ্ছে বেইজের। আচ্ছা, এখানে কয়েকটা টার্ম বিষয় আছে। সেটা হচ্ছে এসিডের কয় মোল হতে হবে, যে এসিডটা নিবা তার অবশ্যই 1 মোল চিন্তা করবা। তারপর বলছে এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার কোনগুলো? এক অম্লীয় ক্ষার হচ্ছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা এক অম্লীয় ক্ষার। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা এক অম্লীয় ক্ষার। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেটা আবার কি? সেটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, কারণ এখানে 2টা ওয়েজ আছে। ঠিক আছে। তাই এটা এভাবে না বলে ওই যে কয়টা এইচসিএল কে করতে পারে, প্রশমিত করতে পারে, সেভাবে বলা যায়। বাট তুমি নর্মালি চিন্তা করবা এক অম্লীয় ক্ষার বলতে একটা ওয়েজ, দ্বি অম্লীয় ক্ষার বলতে 2টা ওয়েজ, এভাবে চিন্তা করলেই হয় সহজে বোঝার জন্য। ফাইন। তো কোয়েশ্চেন অনুসারে তাহলে এক অম্লীয় ক্ষারের যত মোল প্রশমিত করতে পারে তাকে অ্যাসিডটির ক্ষারকত্ব বলে। তো এইচসিএল চিন্তা করো, এক অম্লীয় ক্ষার কোনটা? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম, সিজিয়াম না সরি, বেরিয়াম হাইড্রোক্সাইড, যাই হোক, এটা দিয়ে বলি। তো এটার কয় মোলকে প্রশমিত করতে পারে সে? এটার 1 মোলকে প্রশমিত করতে পারে। ঠিক আছে, সমতা করলে দেখবে এখানে 1 মোল, তখন কি হবে? NaCl প্লাস H2। তাহলে এর ক্ষারকত্ব হচ্ছে 1। ঠিক আছে। আবার তুমি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, কি করলো? এখানে কয় মোল? এটা 1 মোল? না, এটা 1 মোল না, এটার দ্বিমোল, এখানে 2 বসবে। ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের কি ক্ষারকত্ব হচ্ছে 2। কার জন্য? সালফিউরিক অ্যাসিড। আবার তুমি চিন্তা করো ফসফরিক অ্যাসিড, এটা কি 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা 1 অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে। লিখে ফেললে এখানে। তো এখানে কি এটার ক্ষারকত্ব হচ্ছে 3। ঠিক আছে। ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব 3, সালফিউরিক অ্যাসিডের 2, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1।
অ্যাসিড তো আবার চিন্তা করো, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক গ্যাস। এটা আবার কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত করতে পারে। তাহলে এও কি Na2CO3+H2। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত? 2। ঠিক আছে, এবার আসো অম্লত্ব। কপি, সরি, অ্যাসিডিটি ক্ষারের ক্ষারকীয় অ্যাসিডের ক্ষারকত্বের অম্লত্ব বলে। ঠিক আছে, এগুলা নিজে লিখে নিও বই থেকে। তো এটা কি বলছে, এক ক্ষারকীয় অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিডের মানে যেগুলোর মধ্যে একটা H+ আছে। ঠিক আছে, সহজে বোঝানোর জন্য, যেমন HCl, এটার মধ্যে একটা এইচ আছে, তাহলে এটা হচ্ছে এক ক্ষারকীয়। বাট সালফিউরিক অ্যাসিড এটা এক ক্ষারকীয় না, এটা হচ্ছে দ্বিক্ষারকীয়, কারণ এটার মধ্যে দুইটা H+ আছে, বা দুইটা H+ দান করতে পারে। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, দান করতে পারে যেগুলো যত। যেমন H3PO3, ঠিক আছে, এখানে কিন্তু তিনটা দান করতে পারে না, এ অ্যাকচুয়ালি দুইটা দান করতে পারে। তাহলে এ অ্যাকচুয়ালি দ্বিক্ষারকীয়, নট ত্রিক্ষারকীয়। ফাইন। তো তুমি এখানে কয়েকটা বিক্রিয়া লিখতে পারো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, CaO+HCl। তারপর লিখতে পারো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, প্লাস HCl। তারপরে Fe2CO3+HCl। এগুলো সবই লিখতে পারো। তো লিখলে কি হবে তোমার, এখানে হচ্ছে তোমার NaCl+H2O, তারপর হচ্ছে CaCl2+H2O, এখানে কি AlCl3+H2O, আর এখানে হচ্ছে FeCl3+H2। তো তুমি যদি সমতা করো, সেখানে দেখবা এখানে দুইটা দেওয়া লাগতেছে, এখানে তিনটা দেওয়া লাগতেছে, এখানে ছয়টা দেওয়া লাগতেছে। ঠিক আছে, তো এখানে হবে হচ্ছে তোমার 3 মোল, এখানে 3 মোল, এটা 3 মোল। তাহলে একটা জিনিস খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 1, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে তোমার 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? 3, ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? 6। ঠিক আছে, এতটুক থাক, আমরা নেক্সট ক্লাসে আবার নেক্সট পার্টটাই যাই অ্যাকচুয়ালি, যেহেতু ভিডিওটা হিট হয়ে যাবে, ভিডিওটা শেষ হয়ে যাবে বলে আমরা নেক্সট পার্টে চলে যাই। ওকে।